ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। সেনাবাহিনীর প্রতিবাদ, ইন্ডিয়া টুডের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জানাবো আওয়ামী লীগ কে আসবে নির্বাচনে, এবং সর্বশেষ জানাবো পল্লবীতে আবাসিক ভবনে আগুন, ৭০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। তিনি বলেন, আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সেনাবাহিনীর প্রতিবাদ, ইন্ডিয়া টুডের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইন্ডিয়া টুডের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে এমন শিরোনামে করা মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকে উপেক্ষা করেছে। প্রতিবাদ বার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে ইতোপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও 2025-এর 11 মার্চে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ। জানাবো আওয়ামী লীগ কে আসবে নির্বাচনে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা যে অন্তর্বর্তী সরকারের নেই, সেটা প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন। এমনটিও বলেছেন একটি বড় রাজনৈতিক দল বিএনপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অসম্মত বলেও সরকার ওইদিকে যেতে অনাগ্রহী। এই অবস্থায় কে কাকে কোথায় ডেকে এই প্রশ্নে কি বলবেন সেটার গুরুত্ব কমই। এক্ষেত্রে কারো বক্তব্যকে পরিপূর্ণ সত্য ধরে নিয়ে আলোচনা করাও অসঙ্গত। আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পর থেকেই আলোচনা চলছে জনপরিসরে প্রায় অনুপস্থিত দলটি রাজনীতিতে ফিরবে কিনা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সিংহভাগই এখন ভারতে। দেশে আটক হয়েছেন কমই। তৃণমূল নেতাদের সিংহভাগই দেশে বিদেশে পলাতক। কর্মীরা প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে। দলটির সমর্থক কম নয় এবং তারা দেশেই আছেন। এদের একাংশ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের কোথাও কোথাও দলটির কর্মী সমর্থকদের অতি ক্ষুদ্র অংশকে মাঝে মধ্যে ঝটিকা মিছিল বের করতে দেখা যায়। দিল্লিতে বসে শেখ হাসিনা তাদের উৎসাহ যোগান, কিন্তু এগুলো দলটির রাজনীতিতে ফেরার কোনো লক্ষণ নয়। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পক্ষে ফেরাটা খুব কঠিন। এর আগে 90-এর গণ আন্দোলনে সেনাশাসক এরশাদের পতন ঘটেছিল। সেটি ছিল অনেক কম রক্তক্ষয়ী এবং এরশাদ সহ জাতীয় পার্টির প্রায় সব নেতা তারপরেই দেশেই অবস্থান করেছিলেন। এরশাদ কারাগারে যান এবং সেখান থেকে নির্বাচন করে জয়ী হন সর্বোচ্চ 5 আসনে। প্রথমবারের মতো দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচন জাপার জন্য ছিল কঠিন। স্বাভাবিক পরিবেশ পেলে দলটি হয়তো আরও কিছু আসন পেত। জাপার প্রাপ্ত আসন ছিল 35 এবং ভোট প্রায় 12%। 24-এর গণ অভ্যুত্থান অবশ্য নজিরবিহীন। অল্প সময়ের আন্দোলনে এত রক্তক্ষয়ের উদাহরণ কম। ক্ষমতাসীনদের পতনও ঘটে সশব্দে। ভয়াবহ প্রতিশোধের আশঙ্কায় সর্বস্তরের নেতাকর্মী, এমনকি সহযোগীদের মধ্যেও ছিল পালিয়ে যাওয়ার তারা। হাসিনা রেজিমের সহযোগী জনপ্রশাসনের লোকজন, গুরুতর আর্থিক অপরাধে জড়িত ব্যবসায়ীদেরও ছিল একই প্রবণতা। রাজনৈতিক পরিবর্তনের ধাক্কায় ক্ষমতার সঙ্গে জড়িতদের এই মাত্রায় আত্মগোপন ও দেশত্যাগের ঘটনা সাম্প্রতিক দুনিয়ায় বেশি নেই। এই অবস্থায় দেশে যেই নির্বাচন হতে যাচ্ছে, তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের আইনগত সুযোগ থাকলেও তা গ্রহণ করা কতখানি সম্ভব সেই প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগকে অব্যাহতভাবে এসব কাজে ব্যবহার করায় দলটিকে নিষিদ্ধের দাবিও কম জোরালো নয়। এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। ছাত্রলীগ নিষিদ্ধের তেমন প্রতিক্রিয়া না হলেও মূল সংগঠন নিষিদ্ধ করাটা এত সহজ নয় বলেও মনে হচ্ছে।
দলটির অপরাধীদের বিচারে দৃঢ়তা দেখালেও সরকার এটিকে সরাসরি নিষিদ্ধ করতে রাজি নয়। মানবতা বিরোধী অপরাধের বিচার সংক্রান্ত আইনে দল নিষিদ্ধকরণের প্রস্তাবিত ধারাটি রাখেনি সরকার। নির্বাহী আদেশে দলটি নিষিদ্ধের সুযোগও তারা নেবে না বলে জানাচ্ছে। পতনের মাত্র কদিন আগে সন্ত্রাস বিরোধী আইনে হাসিনা সরকার নিষিদ্ধ করে জামায়াত শিবিরকে। পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্য আওয়ামী লীগই কার্যত হয়ে পড়ে নিষিদ্ধ। 7 মাস পরও তারা নির্বিঘ্নে ন্যূনতম কর্মসূচি পালন করতে পারছে না। গোপালগঞ্জের মতো অঞ্চলেও দলটির কার্যক্রম পরিচালনা এখন কঠিন। নিষিদ্ধ না হলেও এই গ্রাউন্ড রিয়েলিটি তাদের মোকাবেলা করতে হচ্ছে। দলের দর্শন নেতাটিরও গ্রেফতারের খবর মিলছে নিয়তই। এ অবস্থায় আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হচ্ছে অচিরেই ফিরে এসে প্রতিশোধ গ্রহণের ঘোষণা। দলনেত্রীও এমন বক্তব্য অব্যাহত রাখায় পরিস্থিতি উত্তেজনাকর থেকে হয়ে যাচ্ছে। এ অবস্থায় আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে, কিভাবে অংশ নেবে নির্বাচনে, তা কারো কাছে স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সহায়তার প্রস্তাবও দেওয়া বা পাওয়ার তাৎপর্য কি কে জানে। প্রশ্ন হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ ফিরলে মূল দল কি উপকৃত হবে কোনোভাবে? আর শেখ হাসিনা কি এটা অনুমোদন করবেন? বিদেশে অবস্থানরত হাসিনা অনুগত নেতারা বরং বলছেন তারা ক্ষমতাচ্যুত নেতৃত্বের প্রতি আস্থাশীল। সেক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগ তো কার্যত হবে বিদ্রোহী আওয়ামী লীগ, যারা হাসিনার বিধ্বংসী ভূমিকার নিন্দা করেই এগোতে চাইবে। তেমন কিছু ঘটছে কিনা সেটা মোটেও স্পষ্ট নয়। আওয়ামী লীগের নিরপরাধ অংশ এবং এর বাইরের অনেকের মধ্যে অবশ্য এমন একটি আওয়ামী লীগের প্রত্যাশা রয়েছে, বাতাসে কান পাতলেই সেটা শোনা যায়। এমন আলোচনারও রয়েছে আওয়ামী লীগের নিরপরাধ অংশটি ভিন্ন নামে সংগঠিত হলে ভালো হয়, সেটা জাতীয় নির্বাচন সামনে রেখে। কেননা সবকিছুর পরও আওয়ামী ধারার উল্লেখযোগ্য ভোটার রয়েছে, আর তারা দেশেই আছেন। ইউনূস সরকারও দৃশ্যত চাইছে নির্বাচনে জনগণের এই অংশটির অংশগ্রহণ। নিষিদ্ধ হয়ে গেলে কিংবা সেটা না হয়েও নির্বাচন বর্জন করলে আওয়ামী ধারার এই ভোটারদের সবাই যে এতে অনুপস্থিত থাকবেন তা নয়। তবে পছন্দসই কোনো দল মাঠে না থাকলে তাদের অংশগ্রহণটি জোরালো ও দৃশ্যমান হবে না। ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মেটাতে এমন অংশগ্রহণ প্রয়োজন। এই ব্যাপারে বিশেষত আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আগ্রহ রয়েছে তাতে কোনো লুকোছাপা নেই। ইউনূস সরকারও কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও সমাজ গঠনের কথা বলছে না? হালে সেনাপ্রধানও এক বহুল আলোচিত বক্তৃতায় আগামী নির্বাচনকে ইনক্লুসিভ করার উপর জোর দিয়েছেন। আওয়ামী লীগ ব্যাপক মানুষের কাছে তীব্রভাবে সমালোচিত হয়ে পড়লেও তার যে বিপুল সংখ্যক ভোটার রয়ে গেছে সেই বিবেচনায় দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা উচিত। লেভেল প্লেইং ফিল্ড পেলে দলটি প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে বলেও অনেকের ধারণা। তবে নিরেট বাস্তবতা হলো, নির্বাচনে এলে জাপার চাইতেও অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে দলটিকে। এই অবস্থায় ইউনূস সরকারও পদত্যাগ চাইছেন প্রবাসে পলাতক কোনো আওয়ামী লীগ নেতা।